তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব সময়ের নিজেদের সেরা পেস অ্যাটাক নিয়ে এবার টি-20 বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচটা খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কারও যে একটা পেস ইউনিট আছে সেই তুলনায় বাংলাদেশের পেস ইউনিট কতটা সমৃদ্ধ, কতটা ভালো বা কোথায় এগিয়ে বা পিছিয়ে থাকতে পারে আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করব। আগামী 8 জুন ডালাসে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে। সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য মানে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও এখনও বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশনটা শুরু করেনি। কেন মহা গুরুত্বপূর্ণ ম্যাচ? কারণ হচ্ছে যে আপনি যদি সেই ম্যাচটা জিততে পারেন তারপর কিন্তু আপনি নেদারল্যান্ডস কিংবা নেপালকে হারিয়ে দিতে পারলেই সুপার 8-এ যেতে পারবেন। এবং যেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করছে না, বিশেষ করে টপ অর্ডার ভালো করতে পারছে না, সেক্ষেত্রে বাংলাদেশের পেস ইউনিট বা বোলারদেরকে আসলে বড় রোলটা প্লে করতে হবে ম্যাচ জেতার জন্য। সেখানে বাংলাদেশের পেসাররা কতটা নিজেদের রোলটা প্লে করতে পারে, শ্রীলঙ্কার পেসারদের কীভাবে টেক্কা দিতে পারে, সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। শুরুটা করতে চাই বাংলাদেশকে নিয়ে। আর আপনি যখন বাংলাদেশ নিয়ে কথা বলবেন তখন নিশ্চিতভাবে আপনাকে আসলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা শুরু করতে হবে। কারণ এই সময় কিংবা শুধু বাংলাদেশের পেস ইউনিট তো অবশ্যই সেই নেতা, আপনি হয়তো তাসকিনকেও বলতে পারেন, কিন্তু অভিজ্ঞতা কিংবা আনুষঙ্গিক বিশ্ব ক্রিকেটে তার যে জনপ্রিয়তা, তিনি আইপিএল খেলেন বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো খেলেন, তার ফলে কিন্তু আপনি মুস্তাফিজুর উপরই আসলে খুব ভরসা করতে পারবেন। মুস্তাফিজুর রহমানের আসলে শ্রীলঙ্কার বিপক্ষে পারফরমেন্সটা কেমন সেটা কিন্তু আসলে আপনাকে হয়তো আপনি যখন স্ক্রিনে যখন এই তার পরিসংখ্যানটা দেখবেন তখন হয়তো আপনাকে খুব বেশি আশাবাদী করে তুলবে না। কারণ তিনি এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 12টা টি-20 খেলেছেন, যেখানে 44 ওভার বোলিং করেছেন, 14টা উইকেট নিয়েছেন। সেখানে সবচেয়ে যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে তার ইকোনমি। তিনি প্রত্যেকটা মানে আপনি যদি ইকোনমিটা দেখেন যেখানে 9.25 এবং এই যে প্রায় প্রতি ওভারে প্রায় 10 রান করে দেওয়া, সেটাই কিন্তু সবচেয়ে বড় কনসার্নের জায়গা। কারণ আপনি যখন এইসব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাবেন তখন আপনাকে খুবই ইকোনমিক্যাল থাকতে হবে, আপনাকে সবসময় মিতব্যয়ী হতে হবে। আপনি যখন দলের সেরা বলার তখন আপনি চাইলে আসলে 10 ওভার প্রতি ওভারে 10 রান করে দিতে পারেন না। আপনি এই যে 12টা ম্যাচের কথা বলছিলাম, তিনি 12টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। সেইখানে যদি আমরা আরেকটা পরিসংখ্যান জানাই সেটা হচ্ছে যে 38+ রান দিয়েছেন এমন যে ম্যাচগুলো আছে, সেখানে 12 ম্যাচের মাঝে তিনি 6টা ম্যাচে তিনি 38-এর বেশি করে রান দিয়েছেন। সেটা কিন্তু আরও একটা বড় কনসার্নের জায়গা। এবং তিনি যে লাস্ট কয়েক মাস ধরে যেভাবে খেলছেন, আইপিএলে খেলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছেন, বেশ কয়েকটা ম্যাচে ভালো বোলিং করেছেন। আমরা যদি তার লাস্ট 10টা ম্যাচের পারফরমেন্স দেখি, সেখানে 3টা ম্যাচ বাদ দিলে বাকি 7টা ম্যাচে কিন্তু তিনি ভালো বোলিং করেছেন। এই যে 3টা ম্যাচের কথা বলছি, সেই 3টা ম্যাচে তিনি 40-এর বেশি রান দিয়েছেন। মুস্তাফিজের এখন সবচেয়ে বড় কনসার্নের জায়গাটা আসলে এইখানে যে তিনি একটা ম্যাচে ভালো বোলিং করছেন, আর একটা ম্যাচে বাজে বোলিং করছেন। তিনি আবার এতটাই বাজে করছেন যে তিনি 40-50 এরকম রান দিয়ে ফেলছেন। আপনি দলের সেরা পেসার যখন আপনি একটা ম্যাচে 40 বা 50 রান দিবে, তখন কিন্তু আপনার জন্য আসলে খুবই কঠিন, দল হিসেবে পারফর্ম করার চান্সেসটা আসলে খুবই কম। আমরা তার পুরো টি-20 ক্যারিয়ারটা একবার ঘুরে দেখি, সেখানে কিন্তু দেখা যায় যে তিনি এখন পর্যন্ত 96টা তিনি আন্তর্জাতিক টি-20 খেলেছেন, যেখানে 14 বার তিনি 40-এর বেশি রান দিয়েছেন। তার মাঝে যে লাস্ট 8টা ম্যাচ যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল, আমি সব মিলে বলছি না, ইন্টারন্যাশনালে তিনি লাস্ট 8টা ম্যাচে তিনি এই 14 বারের ভিতরে 4 বার তিনি 40+ রান দিয়েছেন। তার মানে হচ্ছে যে লাস্ট কয়েক মাস ধরে তিনি যেভাবে খেলছেন, সেখানে তিনি বেশ কয়েকটা ম্যাচেই কিন্তু আসলে খুব খরুচে বোলিং করছেন। আইপিএল আমরা দেখেছি যে প্রথম ম্যাচটা তিনি ভালো বল করেছিলেন, মাঝে 1-2 ম্যাচে ভালো বোলিং করেছিলেন, কিন্তু বেশিরভাগ ম্যাচেই তিনি 40-এর বেশি রান খরচা করেছিলেন। এইটা হচ্ছে বাংলাদেশের জন্য বড় একটা কনসার্ন হতে পারে এবং ভয়ের জায়গা হতে পারে। আপনি হয়তো মুস্তাফিজকে নিয়ে আশাবাদী হতে পারেন, তাকে নিয়ে আসলে স্বপ্ন হয়তো দেখবেন যে মুস্তাফিজ আপনাকে একাই ম্যাচ জিতিয়ে দিবে, যেমনটা আমরা লাস্ট টি-20 দেখেছি যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি 10 রানে 6 উইকেট নিয়েছেন। মুস্তাফিজের সেই সামর্থ্য আছে, কিন্তু শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপ, সেখানে আসলে তিনি কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন, কতটা আসলে তাদের বিপক্ষে প্রভাব বিস্তার করতে পারবেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। মুস্তাফিজ যদি নিজের সেরা ছন্দে পারফর্ম করতে পারেন, নিজের মতো করে পারফর্ম করতে পারেন, তাহলে আপনার কিন্তু ম্যাচ জেতাটা সহজ হয়ে যাবে। তিনি একাই আসলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসলে ধসিয়ে দিতে পারেন। আরও যারা আছেন, তাসকিন আহমেদ মাত্র ইনজুরি থেকে ফিরেছেন। লাস্ট জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন, এরপর তিনি এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলেননি, যদিও অনুশীলনে ফিরেছেন। এখন
তাসকিন আহমেদ কিন্তু খুব ভালো ছন্দে আছেন। যখন জিম্বাবুয়ের বিপক্ষে তিনি যে ম্যাচগুলো খেলেছেন সবগুলোতে পারফর্ম করেছেন। এর আগে যখন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সেই 3টা ম্যাচের একটা ম্যাচে তিনি হয়তো 40 রান দিয়েছিলেন, আরেকটা ম্যাচে 38-এর মতো রান দিয়েছিলেন, আরেকটা ম্যাচে তিনি 25 রান দিয়েছিলেন। তার পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ না। তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে তিনি শুরুতে খুব ভালো বোলিং করতে পারেন। তিনি যদি উইকেটে যদি একটু পেস থাকে, একটু বাউন্স থাকে, সেখানে সেটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেন এবং হচ্ছে আপনাকে শুরুতেই উইকেট এনে দিতে পারেন। এখন তাকে নিয়ে যেটা কনসার্ন হয় সেটা হচ্ছে যে তিনি যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, লাস্ট 1 মাস যেহেতু তিনি খেলার বাইরে আছেন, ইনজুরি থেকে ফেরার পর তিনি কীভাবে পারফর্ম করেন। প্রথম ম্যাচে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে তিনি আসলে কতটা নিজেকে মেলে ধরতে পারবেন সেটা আপাতত দেখার বিষয়। বাংলাদেশের সবচেয়ে বড় যে কনসার্নটা সেটা হচ্ছে যে শরীফুল ইসলামের ইনজুরি। ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে সেই ম্যাচে কিন্তু তিনি লাস্ট ওভারে গিয়ে তিনি এই যে হার্দিক পান্ডিয়ার একটা স্ট্রেট ড্রাইভ ছিল সেটা তিনি ফলো থ্রুতে আটকাতে গিয়ে কিন্তু বা হাতে তিনি চোট পেয়েছেন, যেখানে 6টা সিলাই দেওয়া হয়েছে। যেহেতু তার বোলিং হ্যান্ডে যেহেতু আসলে ইনজুরিতে পড়েছেন বা চোট পেয়েছেন, সেক্ষেত্রে তিনি তো শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না, এমনকি শঙ্কা আছে তিনি হয়তো সাউথ আফ্রিকার যে বিপক্ষে যে ম্যাচটা আছে সেখানেও হয়তো তিনি খেলতে পারবেন না। এইটা কিন্তু একটা বড় কনসার্ন, কারণ শরীফুলের যে বলিং কিংবা তিনি যেভাবে বলিং করেন, তিনি শুরুতে বলিং করেন, পাওয়ার প্লেতে বলিং করেন, তার ইনসুইং বা আউটসুইংটা খুব ইদানিং খুব বেশি কাজে দিচ্ছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএলের মাঝে একটা ফারাক দেখা যাচ্ছে। বিপিএলে তিনি খুব দারুণ বলিং করেছিলেন, 22টা উইকেট নিয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু তিনি সেভাবে আসলে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে কিন্তু আসলে সেভাবে ভালো করতে পারছেন না। তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা ছিল যে ভারতের বিপক্ষে যে নিউ ইয়র্কে ম্যাচটা হয়েছিল সেখানে তিনি 22 বা 23 রান দিয়েছিলেন এবং খুব ভালো বলিং করেছেন, যদিও তিনি একটা উইকেট নিয়েছিলেন। এই যে শরীফুলের না থাকাটা কিন্তু বাংলাদেশকে মানে বড় যে একটা লস, সেটা আসলে কীভাবে রিকভার করতে পারে সেটা রিকভার করা যেতে পারে। তানজিম হাসান সাকিব তিনি যে বোলিংটা করেন, তিনি লাস্ট এশিয়া কাপে আমার খুব সম্ভবত মনে আছে এশিয়া কাপ কিংবা লাস্ট ওয়ানডে বিশ্বকাপে তিনি ভারতের বিপক্ষে যে বোলিংটা করেছিলেন পাওয়ার প্লেতে, সেই বোলিংটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি শরীফুলের যে অভাবটা, শরীফুলের যে জায়গায় আপনি হয়তো কনসার্নের একটা জায়গা ছিল সেটা কিন্তু থাকবে না। তানজিম হাসান সাকিবের সেই পটেনশিয়ালটা আছে, সেই সামর্থ্যটা আছে, এখন শুধু মাঠে আপনাকে এক্সিকিউট করতে হবে। সেটা যদি করতে পারে বাংলাদেশের যে পেস ইউনিট সেটা কিন্তু আসলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের থ্রেট হয়ে দাঁড়াতে পারে। যদিও আমরা ধরুন লাস্ট যে তাদের সাথে যে টি-20 সিরিজটা খেলেছি সেই সিরিজে কিন্তু আমরা আসলে আহামরি ভালো করতে পারিনি। একটা ম্যাচে আমরা ডেথ ওভারে আমরা 70-এর বেশি রান দিয়েছিলাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ম্যাচে ডেথ ওভার আমরা 60-এর বেশি রান দিয়েছি। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের এরকম 2-একটা ম্যাচ ছিল। বাংলাদেশের এইটা একটা বড় উদ্বেগের জায়গা যে ডেথ ওভার আসলে কী করতে হয়, বা যদিও শুরুতে ভালো বোলিং করলো যে ডেথ ওভারে আপনাকে আসলে রান আটকাতে হবে। আপনি যদি সেখানে রান আটকাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সবসময় 170, 80 কিংবা 190 রান চেস করতে হবে। সেটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। আর এমনিতেও আপনাদের বাংলাদেশের আসলে ব্যাটসম্যানটা কিন্তু খুব ছন্দে নেই, বিশেষ করে টপ অর্ডারে কিন্তু আসলে ভালোই করতে পারছেন না। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত লাস্ট কয়েক মাস ধরে আসলে ভুগছেন। সেটা যদি আপনি তাদেরটা যদি আসলে রিকভারি করতে চান, ব্যাটসম্যানদের যে অফ ফর্ম সেটা যদি আপনি রিকভারি করতে চান, আপনাকে কিন্তু মুস্তাফিজ, তাসকিন কিংবা তানজিম হাসান সাকিবের বোলিং দিয়ে কিন্তু আপনাকে রিকভার করতে হবে। তারা যদি আসলে নিজেদের সেরাটা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানটা একটু খারাপ করলেও কিন্তু আসলে খুব বেশি বিপাকে পড়তে হবে না। আর আমরা বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলছিলাম, শ্রীলঙ্কা নিয়েও একটু কথা বলা উচিত। শ্রীলঙ্কার পেস ইউনিটটা কিন্তু খুবই সমৃদ্ধ। তাদের ওয়ার্ল্ড ক্লাস বেস্ট কয়েকজন পেসার আছেন, দিলশান মাধুশঙ্কা, নোয়ান থুসারা, মাথিসা পাথিরানা। তারা কতটা ভয়ঙ্কর হতে পারেন লাস্ট কয়েক মাস যারা তাদের খেলা দেখেছেন তারা নিশ্চিতভাবে জানেন। থুসারা এবার আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, মাথিসা পাথিরানা খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মাথিসা পাথিরানা বোলিংটা আপনারা জানেন, তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে তিনি 12-13 ওভারের পরে বোলিংয়ে আসবেন, আপনাকে খুব বেশি বাউন্ডারি মারতে দেবেন না। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে তিনি বেশ পরিচিত। যেহেতু মালিঙ্গা মানে সিলিঙ্গি অ্যাকশনে বোলিং করেন, সেইটাই কিন্তু এই যে যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করেন তাদের জন্য একটা কিন্তু আসলে খুবই বিপাকে ফেলে দেন। কারণ হচ্ছে তিনি যে ডেডলি ইয়র্কারগুলো করেন, আপনারা আইপিএল হয়তো দেখেছেন মিচেল মার্শ, ট্রিস্টান স্টাফসের বিপক্ষে দুটো ডেলিভারি করেছিলেন। সেই ধরনের ডেলিভারি যদি করেন তাহলে কিন্তু জাকের আলী খেলুক বা এখানে রিশাদ হোসেন খেলুক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ খেলুক, তাদের যে রান তোলা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। সেইটা আসলে কীভাবে সামালতে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। পাথিরানাকে সামলানোটাই আসলে বড় চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু তার আগে আপনাকে আসলে নোয়ান থুসারাকে সামলাতে হবে। কারণ নোয়ান থুসারা এখনকার সময়ে নতুন বলের জন্য খুব বেশ পরিচিত। আমরা যখন তার লাস্ট ম্যাচটা দেখেছি বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু তিনি 5 উইকেট পেয়েছিলেন।
হ্যাট্রিকের খুব সম্ভবত হ্যাট্রিক হয়েছিল কিনা আমি বলতে পারছি না, খুব সম্ভবত হ্যাট্রিকের সম্ভাবনা তিনি জাগিয়েছিলেন। এই যে তার বলিংটা তাকে কিন্তু আসলে সামলাতে হবে, তাকে সামলানোর সবচেয়ে বড় যে উপায়টা সেটা হচ্ছে যে আমি দেখছিলাম যে তার বলিং কার্ডগুলো দেখছিলাম যে তিনি বেশিরভাগ ম্যাচগুলোতে যখন তিনি শুরুতে উইকেট পেয়েছেন সেই ম্যাচে খুব দারুণ বলিং করেছেন। আপনি যদি পাওয়ার প্লেতে সে যে 2 ওভার বলিং করবে সেই 2 ওভারে যদি আপনি তাকে উইকেট না দেন, সেই দিন কিন্তু আমি দেখছিলাম যে সেই ম্যাচগুলোতে তিনি 40-50 এরকম রান দিয়েছেন। আইপিএলে ভালো বলিং করেছেন, কিন্তু তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচে তিনি শুরুতে উইকেট নিয়েছেন, প্রথম 1 বা 2 ওভারে তিনি দলকে উইকেট এনে দিয়েছেন। টপ অর্ডার ব্যাটসম্যান যারা থাকবে, লিটন দাস কিংবা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম যারা থাকবে, তাদের একটা সবচেয়ে বড় প্ল্যান থাকতে হবে যে নোয়ান থোসারাকে প্রথম 2 ওভারে কোনো উইকেট দেওয়া যাবে না। যদি আপনি এই 2 ওভার কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার দলের জন্য ভালো হবে, আপনার রান করাটা সহজ হবে। দিলশান মাধুশঙ্কা চান্স পেতে পারেন পরের ম্যাচটাতে, যদিও গত ম্যাচটা খেলেননি, কারণ যেহেতু ডালাসের উইকেটে একটু গ্রাস আছে, ডালাসের উইকেটে পেসার একটু সুবিধা পাচ্ছেন, যদিও রানের উইকেট, কিন্তু পেসারদের যদি সুবিধা আছে সেক্ষেত্রে দিলশান মাধুশঙ্কাকে খেলানো হতে পারে। যদি নাও খেলায় তাদের কিন্তু সমস্যা নেই, তাদের কিন্তু পেস ইউনিটে কিন্তু আসলে অনেকগুলো অপশনস আছে। আপনি যদি দেখেন 2জন অলরাউন্ডার আছে, পেস বোলিং অলরাউন্ডার, অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দাসুন সানাকা, তারা কিন্তু খুব দারুণ বোলিং করছেন, তাদের লাইন লেনটা খুব ভালো। এই যে যারা স্লো মিডিয়াম বোলিং করেন, পেস বোলিং করেন, তাদের জন্য সবচেয়ে বড় যে জায়গাটা দরকার সেটা হচ্ছে আপনি কত ভালো লাইন লেন্থে বল করতে পারেন, কত হার্ড লেন্থে বল করতে পারেন। সেইটা কিন্তু লাস্ট কয়েক মাস ধরে কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস কিংবা হচ্ছে দাসুন সানাকা তারা কিন্তু করে আসছেন। দাসুন সানাকা কিংবা ম্যাথিউসের যদি গত ম্যাচের বোলিংটা দেখেন, সাউথ আফ্রিকার বিপক্ষে তারা যেভাবে বোলিং করেছে সেটা কিন্তু খুব ভালো ও তাদের জন্য। কারণ এই ধরনের বোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে যে যখন স্লো বোলিং করবে বা স্লো মিডিয়াম বোলিং করবে তাদেরকে হয়তো অ্যাটাক করতে চাওয়া হবে। আপনি যখনই অ্যাটাক করতে যাবেন তাদের লেন্থ যদি ঠিক থাকে, তারা যদি লেন্থে গড়বড় না করে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানটা কিন্তু বিপাকে পড়তে পারে। এই 4টা পেস বোলিং অপশন তাদের কিন্তু ম্যাচেই থাকবে। আর মাধুসঙ্কা তো অবশ্যই বাইরে আছে। বাংলাদেশের সাথে যদি তুলনা করি, আমার কাছে মনে হয় যে যেহেতু বাংলাদেশ মুস্তাফিজ বাদে যারা আছেন, তানজিম হাসান সাকিব খুবই ইয়াং, শরীফুল ইনজুরি কারণে নেই, বা তাসকিন আহমেদ মাত্র ইনজুরি থেকে ফিরেছেন, সেই ক্ষেত্রে মনে হয় যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের তুলনা করলে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা বর্তমানে একটু নড়বড়ে, বিশেষ করে এই ম্যাচের জন্য। কারণ আপনার দুটো মেইন পেসারই আসলে একজন ইনজুরিতে পড়ে আছেন আর একজন ইনজুরি থেকে মাত্র উঠে এসেছেন। ওই ইনজুরি থেকে আসা পর্যন্ত পারফর্ম করা খুবই কঠিন, কিন্তু তারপরও যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা, আপনার খুবই চেনা প্রতিপক্ষ, আপনার কিন্তু আসলে যে ধরনের আপনি ফর্ম নিয়ে যান না কেন, আপনি চাইবেন তাদের সাথে যে রাইভালিটি আছে সেইটা কিন্তু আসলে আপনি ওইটা কিন্তু আপনার তখন মেন্টালি আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে পারে। আর সেটা কাজ করলে যদি পেসাররা ভালো বোলিং করতে পারে, তাদের যদি অল্পতে আটকে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে। ম্যাচ শুরু হতে আরও 2-3 দিন বাকি আছে। এই সময়ে আমরা আসলে বাংলাদেশের ব্যাটিং এবং শ্রীলঙ্কার ব্যাটিং নিয়েও আলাদা আলাদা করে আলোচনা করব, ভিডিও বানাবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকবেন।